হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবার প্রিয় অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং করতে গেলে আর্থিক বিবরণী চ্যাপ্টারটা নিয়ে অনেকের মনেই একটা ভয় কাজ করে, তাই না? মনে হয় পরীক্ষার হলে এই অঙ্ক করতে গেলে দুই পাশ তো মিলবেই না, কিন্তু বিশ্বাস করো, আজকের এই ক্লাসের পর তোমাদের সেই ভীতি একদম কেটে যাবে। আজকে আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2024 সালের সৃজনশীল 2 নং প্রশ্নটি, যেটি আর্থিক বিবরণীর একটি সৃজনশীল প্রশ্ন। সবাই খাতা কলম নিয়ে রেডি তো? চলো ভয়কে জয় করে শুরু করি আজকের ক্লাস। তো শুরুতেই আমরা দেখতে পারতেছি মায়া ট্রেডার্স এর প্রতিষ্ঠানে 2023 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল। প্রাপ্য হিসাব 8,000 টাকা, প্রদেয় হিসাব 10,000 টাকা ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, নগদ তহবিল 6,000 টাকা, যন্ত্রপাতি 70,000 টাকা, 10% বিনিয়োগ জুলাই মাসে বা বছরের মাঝামাঝি 60,000 টাকা, ঋণ 80,000 টাকা ক্রেডিট, পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতি 7,000 টাকা ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা, ক্রয় হচ্ছে ডেবিট 95,000, বিক্রয় হচ্ছে ক্রেডিট 1,44,000 টাকা, মজুরি খরচ 5,000 টাকা, আসবাবপত্র 45,000 টাকা, বিজ্ঞাপন খরচ 2,000 টাকা, সর্বমোট ক্রেডিট ও ডেবিট পাস দুই পাশ মিলে হয় 3,31,000 টাকা। তো চলো আমরা রেওয়ামিলটা দেখে নিলাম, এবার আমরা কি আমাদের সমন্বয়গুলো দেখে ফেলি। 1 নম্বর সমন্বয়তে বলেছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ 20,000 টাকা, 2 নম্বরে বলেছে মজুরি বকেয়া রয়েছে 1,000 টাকা, 3 নম্বরে বলেছে যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে, 4 নম্বর সমন্বয়তে বলেছে বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা, মোট বিজ্ঞাপন খরচের 2/3 অংশ বিলম্বিত করতে হবে। শুরুতেই আমরা সমাধান করব ক নম্বর প্রশ্ন, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লিখব হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান। ক নাম্বার শিরোনাম দিব হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়, এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ছক বিবরণ টাকা টাকা লিখব। তাহলে শুরুতেই দেখো আমাদের রেওয়া মিলে বিজ্ঞাপন ছিল 2,000 টাকা, তো আমরা রেওয়া মিলে বিজ্ঞাপন 2,000 টাকা লিখে দিলাম। এরপর আমাদের 4 নম্বর সমন্বয়তে বলে দেওয়া ছিল বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। তো আমরা এখন কি করব, বিনামূল্যে পণ্য বিতরণ মানে হচ্ছে বিজ্ঞাপন, সেক্ষেত্রে আমরা এটা যোগ করব। তাহলে আমাদের 2,000 সাথে 1,000 টাকা যোগ করলে আসে 3,000 টাকা। এখন আমরা কি করব, দেখো আমাদের 4 নম্বর সমন্বয়তে আরেকটা লাইনে বলে দেওয়া ছিল মোট বিজ্ঞাপন খরচের 2/3 অংশ বিলম্বিত করতে হবে। তার মানে হচ্ছে আমাদের মোট বিজ্ঞাপন খরচ আমরা পেয়েছি 3,000 টাকা, তার মধ্যে আমাদের দুই অংশ। তাহলে আমরা হচ্ছে অবলোকন যেহেতু বের করতে হবে, তাহলে আমরা বিজ্ঞাপন খরচ কি করব, বাদ দিব। সেক্ষেত্রে আমাদের দুই অংশ যদি হচ্ছে বিলম্বিত হয়, তাহলে আমাদের এক অংশ কি হবে, অবলোকন বা খরচ। সেই জন্য আমি 1 দিয়ে গুণ করেছি আর 3 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা খরচ অংশটুকু পাই হচ্ছে 1,000 টাকা। এখন আমরা হচ্ছে যদি সেটা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব 2,000 টাকা, যেটা আমাদের হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তো আশা করি তোমরা বিলম্বিত বিজ্ঞাপনেরটা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের খ নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে মোট মুনাফার পরিমাণ বের করো। তাহলে তোমাদের সূত্রটা মনে আছে তো? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তাহলে আমাদের বিক্রয় আছে 1,44,000 টাকা, এবং বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমরা কি করব, অনেকগুলো কাজ করব। চলো আমরা সেটা ধাপে ধাপে দেখে ফেলি। তো শুরুতে আমরা লিখব খ নাম্বার, প্রতিষ্ঠানের নাম, বিশদায় বিবরণী আংশিক লিখব 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ছকটি টানবো, বিবরণ টাকা টাকা। শুরুতেই আমরা বিক্রয় লিখবো হচ্ছে 1,44,000 টাকা, এরপর বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি করব, বাদ দিব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমাদের হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ছিল 50,000 টাকা, রেওয়া মিল থেকে নিয়ে এসেছি, তার সাথে আমরা কি করব, নিট ক্রয় যোগ করব। তো আমাদের রেওয়া মিলে ক্রয় ছিল ডেবিট 95,000 টাকা, তার সাথে আমরা পণ্য বিতরণ যেটা আমাদের সমন্বয়তে ছিল 1,000 টাকা, সেটা আমরা বাদ দিব। তাহলে আমরা হচ্ছে নিট ক্রয় পাবো হচ্ছে 94,000 টাকা। আর এবার হচ্ছে আমরা বের করবো বকেয়া মজুরি। তো আমাদের রেওয়া মিলে মজুরি খরচ দেওয়া ছিল 5,000 টাকা, আর আমাদের সমন্বয়তে বলে দেওয়া ছিল 1,000 টাকা মজুরি বকেয়া রয়েছে। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে আমাদের আসে হচ্ছে 6,000 টাকা। তাহলে এখন যদি আমরা আমাদের বিক্রিত সব টাকা যোগ করি, তাহলে আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সাথে আমি যদি আমার সর্বশেষ সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের সমাপনী মজুত পণ্য 1 নম্বর সমন্বয়তে বলে দেওয়া ছিল, সেটা যদি আমি বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয় 1,30,000 টাকা। এই 1,30,000 টাকার সাথে আমি যদি আমাদের বিক্রয় 1,44,000 টাকা বিয়োগ করি, তাহলে আমরা আমাদের মোট মুনাফা পাবো হচ্ছে 14,000 টাকা। তো আশা করি তোমরা খ নাম্বারটা কিভাবে করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্নতে চলে যাব, যেটা আমাদের আর্থিক অবস্থা বিবরণীর সর্বশেষ অঙ্ক, যেখানে বলেছে 2023 সালের 1 ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমাদের এখন সব সম্পদের আমরা কি করব, যোগ করব। তাহলে শুরুতে লিখব প্রতিষ্ঠানের নাম মায়া ট্রেডার্স,
আর্থিক অবস্থা বিবরণী আংশিক, যেহেতু আমরা সম্পদ পাঁচটা বের করব, 31 ডিসেম্বর 2023 তারিখের জন্য প্রস্তুত। আমরা অবশ্যই তারিখে আর্থিক অবস্থা বিবরণী তারিখের জন্য প্রস্তুত করি, সমাপ্ত বছর এখানে লেখা যাবে না। সমাপ্ত বছর আমরা বিশদায় বিবরণীর জন্য করব, আর্থিক অবস্থা বিবরণী আমরা শুধুমাত্র তারিখের নির্দিষ্ট তারিখের জন্য করব। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ছকটি টানবো, বিবরণ টাকা টাকা, শিরোনামটি দিব হচ্ছে সম্পদ সমূহ। সম্পদ সমূহের শুরুতে আসবে আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদের শুরুতে আসবে হচ্ছে নগদ তহবিল, এটা আমরা সরাসরি রেওয়া মিল থেকে নিয়ে এসেছি। প্রাপ্য হিসাব 8,000 টাকা, এটা আমরা রেওয়া মিল থেকে সরাসরি নিয়ে এসেছি। সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা, এটা হচ্ছে আমরা সমন্বয় 1 নম্বর সমন্বয় থেকে নিয়ে এসেছি। বিনিয়োগের অনাদায় সুদ, সেটা আমরা বের করব। তো আমাদের বিনিয়োগের ক্ষেত্রে বলে দেওয়া ছিল 10% বিনিয়োগ বছরের মাঝামাঝি। তাহলে আমরা এটা কিভাবে বের করবো? বিনিয়োগের অনাদায় সুদটা 60,000 টাকা, সাথে আমরা 10% গুণ করবো, আর যেহেতু বছরের মাঝামাঝি 6 দিয়ে গুণ করবো, 12 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের আসে হচ্ছে 3,000 টাকা। এখন আমরা কি করবো? আমাদের মোট সকল চলতি সম্পদ যদি যোগ করি, তাহলে আমাদের মোট চলতি সম্পদ দাঁড়াবে হচ্ছে 37,000 টাকা। এখন আমরা বের করবো হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দেখো আমাদের রেওয়া মিলে সরাসরি দেওয়াই ছিল 60,000 টাকা, 10% বিনিয়োগ, এটা আমরা সরাসরি হুবহু টাকাটা লিখে তৃতীয় কলামে পাঠিয়ে দিয়েছি। এখন আমরা বের করবো হচ্ছে স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের শিরোনামটি দিয়ে আমরা শুরুতে নিয়ে আসবো হচ্ছে যন্ত্রপাতি 70,000 টাকা, এটা আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল, সেই টাকাটা আমরা এখান থেকে নিয়ে এসেছি। তারপর আমরা কি করবো? তার সাথে পঞ্জীবিত অবচয় বাদ দিব। তো পঞ্জীবিত অবচয় আমাদের রেওয়া মিলে কিন্তু আগের থেকেই 7,000 টাকা দেওয়া ছিল। তার পাশাপাশি আমাদের বলে দেওয়া ছিল যন্ত্রপাতির উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। তার মানে হচ্ছে আমাদের রেওয়া মিলে যে যন্ত্রপাতি ছিল 70,000 টাকা, সেই 70,000 টাকার উপর আমি 10% অবশ্যই ধার্য করলে পাই হচ্ছে 7,000 টাকা। তাছাড়া আমাদের রেওয়া মিলে যে আগের থেকে পঞ্জীবিত অবশ্যই 7,000 টাকা দেওয়া ছিল, সেই টাকাটাও আমি কি করব? নিয়ে এসে যদি যোগ করব, তাহলে আমরা হচ্ছে রেওয়া মিলে 7,000 টাকা এবং সমন্বয়ের নতুন 7,000 টাকা যদি যোগ করি, তাহলে আমাদের মোট পঞ্জীবিত অবচয় আসবে 14,000 টাকা। এই 70,000 টাকার সাথে 14,000 টাকা যদি বাদ দিই, তাহলে আমাদের যন্ত্রপাতির নিট মূল্য পাই হচ্ছে 56,000 টাকা। এরপর আমাদের স্থায়ী সম্পদ, সর্বশেষ স্থায়ী সম্পদ হচ্ছে আসবাবপত্র 45,000 টাকা, এটা আমরা সরাসরি রেওয়া মিল থেকে নিয়ে এসেছি। তাহলে এখন যদি আমাদের দুইটা স্থায়ী সম্পদের টাকা যোগ করি, তাহলে আমাদের মোট স্থায়ী সম্পদ দাঁড়াবে হচ্ছে 1,01,000 টাকা। এখন আমরা আমাদের আর্থিক অবস্থা বিবরণীর সর্বশেষ স্থায়ী সম্পদের সর্বশেষ সম্পদের হিসাব করব, অলিক সম্পদ, এটা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন, এটা আমরা কিন্তু আমাদের ক নাম্বার থেকে সরাসরি বসিয়ে দিয়েছি 2,000 টাকা। তাহলে এখন যদি আমরা আমাদের সকল সম্পদ যোগ করি, তাহলে মোট চলতি সম্পদ 37,000 টাকা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ 60,000 টাকা, মোট স্থায়ী সম্পদ 1,01,000 টাকা এবং অলিক সম্পদ 2,000 টাকা। সকল স্থায়ী সম্পদ যদি যোগ করি, তাহলে আমাদের মোট সম্পদ দাঁড়াবে হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আর্থিক অবস্থা কি তোমাদের কি খুব কঠিন লাগলো? একদমই না। অ্যাকাউন্টিং এর মতো মজার সাবজেক্ট আর একটাও নেই, শুধু লজিকটা ধরতে পারলেই হয়। আজকের ক্লাসটি তোমরা কতটুকু বুঝতে পারলে তা আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের উপকারে আসবে বলে মনে হলে অবশ্যই শেয়ার করো। এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি আর পেজটি সাবস্ক্রাইব বা ফলো করো। আমাদের সাথেই থাকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।